নমস্কার, আমি সঙ্গীতা আর আপনারা শুনছেন বহিঃপ্রকাশ। আজ পড়তে চলেছি শ্রী সত্যজিৎ রায় রচিত ফেলুদা সিরিজের লন্ডনে ফেলুদার পর্ব ৩। পর্ব শুরু করার আগে আপনাদের সবার কাছে একটিমাত্র আমার অনুরোধ, যদি আপনারা চ্যানেলটিতে নতুন এসে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটিকে লাইক করে আমার সাথে থাকবেন। এখন শুরু করছি লন্ডনে ফেলুদার পর্ব ৩। আমাদের হোটেলটা বেশ বড় আর পরিচ্ছন্ন, অথচ ভাড়া খুব বেশি নয়। ট্রাভেল এজেন্ট ভালোই চয়েস করেছিল মশাই, বললেন লালমোহনবাবু। টিউব থেকে বেরিয়ে শহরের চেহারা দেখে প্রথমে ভদ্রলোকের মুখ দিয়ে কথাই বেরোচ্ছিল না। শেষে বললেন, আচ্ছা মশাই, আমাদের লাল ডাবল ডেকার আর এখানেও দেখছি লাল ডাবল ডেকার, এগুলো কেমন ছিমছাম, আর আমাদেরগুলো এমন ছিবড়ে চেহারা কেন বলুন তো? লাঞ্চ হোটেলেই সেরে ফেলুদা বলল, তোরা যদি খুব টায়ার্ড না বোধ করিস তাহলে একবার অক্সফোর্ড স্ট্রিটটা ঘুরে আয়। ব্যস্ত লন্ডনের এমন চেহারা আর কোথাও পাবি না। আর তুমি কি করবে? বলছিলাম না, আমার এক কলেজের বন্ধু বিকাশ দত্ত এখানে ডাক্তার, তাকে একবার ফোন করে জানিয়ে দিই আমি এসেছি, আর দেখি যদি ও কোনো ইনফরমেশন দিতে পারে। আমরা অবশ্যই তেমন কিছু ক্লান্ত হইনি, তাই বেরোনোই স্থির করলাম। ফোন করে তার বন্ধুকে পেয়ে গেল ফেলুদা। মিনিটখানেক কথা বলে ফোন রেখে বলল, বিকাশ আমার গলা শুনে একেবারে একটা মামলা যে কোনোদিনও আমাকে লন্ডনে এনে ফেলবে সেটাও ভাবতে পারিনি। তাছাড়া আরও কাছ থেকে একটা খবরও পাওয়া গেল। কি খবর? লন্ডনে এক বৃদ্ধ বাঙালি ডাক্তার আছেন, তিনি নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকেই এখানেই আছেন। তিনি নাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হবার কিছু পরেই এখানে আসেন ডাক্তারির ছাত্র হয়ে, তারপর লন্ডনে প্র্যাকটিস করেন। নাম নিশানাথ সেন, খুব মিশুকে লোক। বিকাশের ধারণা উনি হয়তো রঞ্জনবাবুর বাবাকে চিনতেন। ওর চেম্বারের ঠিকানা দিয়ে দিল, আমি একবার ভদ্রলোকের সঙ্গে দেখা করে আসি। ফেলুদা উঠে পড়ল। অন্ধকারে ঢিল যদি ছুটতেই হয় তাহলে সেটা এখনই আরম্ভ করে দেওয়া ভালো। আমরা একসঙ্গেই বেরোলাম। ফেলুদা টিউব স্টেশনের দিকে গেল, আমরা ওর কাছ থেকে ডিরেকশন নিয়ে অক্সফোর্ড স্ট্রিটের দিকে হাঁটা দিলাম। অক্টোবর মাস, তাই বেশ ঠান্ডা। আমরা দুজনেই গলায় মাফলার জড়িয়ে নিয়েছি। পথে অনবরত ভারতীয় চোখে পড়ছে, তাই বোধহয় জটায়ু বললেন, বেশ অ্যাট হোম ফিল করছি ভাই তপসে। অবশ্যই রাস্তায় মসৃণ চেহারা মোটেই হোমের কথা মনে পড়ায় না। অক্সফোর্ড স্ট্রিটে পৌঁছে চোখ টেরিয়ে গেল। শুধু যে দোকানের বাহার তা নয়, এরকমের ভিড় আর কোনো রাস্তায় কখনো দেখেছি বলে মনে পড়ে না। জনসমুদ্র, ওশান অফ হিউম্যানিটি। তপেশ, ওশান অফ হিউম্যানিটি। এই জনসমুদ্রের সঙ্গে তাল রেখে চলতে হচ্ছে, তাই আস্তে হাঁটার উপায় নেই। সমস্ত রাস্তাটা যেন একটা অবিরাম ব্যস্ততার ছবি। আর দোকানের কথা কি আর বলবো, ঝলমলে লোভ লাগানো চেহারা নিয়ে পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে বিশাল বিশাল ডিপার্টমেন্টাল স্টোর্স। নামগুলো পড়ছি: ডোবেনহ্যাম, মার্কস অ্যান্ড স্পেন্সার্স, বুটস, D.H. এভান্স। একটা বড় দোকানের কথা আমি আগেই জানতাম, সেলফ্রিজেস, আর এটাও জানতাম যে সেটা অক্সফোর্ড স্ট্রিটের একেবারে শেষ প্রান্তে। দোকানটা যে এত বড় সেটা আমি ভাবতেই পারিনি। চলুন একটা জিনিস দেখাই, বলে লালমোহনবাবুর হাত ধরে রাস্তা পার করে সেলফ্রিজেসের সামনে এসে দাঁড়ালাম। তারপর ঘুরপাক খাওয়া দরজা দিয়ে দুজনে দোকানের ভেতরে ঢুকলাম। আমাদের মুখ হা হয়ে গেল। রাজ্যের সব রকমের জিনিস এই এক দোকানেই পাওয়া যায়, তাই ক্রেতাদের ভিড়ও দেখবার মতো। সেই ভিড়ের চাপে এদিকে ওদিকে টলছি, এক পা এগোচ্ছি তো দু পা পিছোচ্ছি। জটায়ু যাতে হারিয়ে না যান তাই তার হাতটা চেপে ধরে আছি। মানুষেরও যে ট্রাফিক জ্যাম হয় তা এই প্রথম দেখলাম, বললেন ভদ্রলোক। খানিক দূরে এগিয়ে একটা মোটামুটি কম ভিড়ের জায়গায় পৌঁছলাম। এমন জায়গায় এসে কিছু না কিনে ফিরে যাব, বললেন লালমোহনবাবু। কি কিনতে চাইছেন আপনি? চারিদিকে তো দেখছি কলম পেন্সিলের নোটবুকের সম্ভার। একটা মাঝারি দামের ফাউন্টেন পেনও যদি কিনতে পারতাম। সামনের উপন্যাসটা লন্ডনে কেনা কলমে লিখতে পারলে বেশ তো। আপনি
দেখে বেছে নিন। মিনিট 5 দেখার পর ভদ্রলোক একটা মনের মতো কলম খুঁজে পেলেন। 3 pounds 30 pence, তার মানে আমাদের দেশের হিসেবে কত হলো? তা প্রায় 75 টাকা। গুড। এই জিনিস কলকাতায় দাম হতো 200। আর কি, পেমেন্ট করে দেন। কি বলবো বলো তো, মানে প্রথম দিন তো, একটু গাইডেন্সটা না পেলে। আপনাকে কিছুই বলতে হবে না, কলমটা নিয়ে ক্যাশ কাউন্টারে দিন, আর একটা 5 পাউন্ডের নোট দিন, ওরা চেঞ্জ ফেরত দেবে, আর কলমটাও ওদের একটা খামে পুরে দেবে। ব্যাস খতম। তুমি প্রথম দিন এত কি করে জানলে বলো তো? আমি তো এসে অবধি চতুর্দিক দেখছি, আপনিও তো দেখছেন, কিন্তু আপনি অবজার্ভ করছেন না। 2 মিনিটের মধ্যেই ভদ্রলোক তার নতুন কেনা কলম নিয়ে হাসতে হাসতে ফিরে এলেন। আমি বললাম, চা খাবেন? কোথায়? আমি যতদূর জানি উপরে একটা রেস্টুরেন্ট আছে। বেশ তো, চলো যাওয়া যাক। চলন্ত সিঁড়ি দিয়ে উপরে উঠে গিয়ে 4তলায় খাবার জায়গাটা আবিষ্কার করলাম, আর সেই সঙ্গে ভাগ্যক্রমে একটা খালি টেবিলও পেয়ে গেলাম। চা খাওয়া শেষ করে আবার অক্সফোর্ড স্ট্রিটের জনসমুদ্র পেরিয়ে যখন হোটেলে ফিরলাম তখন 4:30 বেজে গেছে। ঘরে গিয়ে দেখি ফেলুদা হাজির। বিলেত ব্যাপারটা কি তার কিছু আন্দাজ পেলেন? লালমোহন বাবুকে জিজ্ঞেস করলো ফেলুদা। কেমন লাগলো বলার ভাষা খুঁজে পাচ্ছি না। কেন, আপনার বই পড়ে তো মনে হয় আপনার বিশেষণের স্টক অফুরন্ত। বাংলায় বোঝাতে পারবো না, বলতে হয় সুপার সেন্সেশনাল। এখনও মাথা ভোঁ ভোঁ করছে। বিচ্ছিরি দোটানার মধ্যে পড়ে গেছি। কেন? লন্ডন দেখব না আপনার তদন্তের প্রোগ্রেস দেখব? তদন্ত তো সবে শুরু। তেমন জমে উঠলে আমি নিজে থেকেই বলবো। আপাতত লন্ডন দেখে নিন। সেই ডাক্তারের সঙ্গে দেখা হলো? আমি জিজ্ঞেস করলাম। হলো, তবে কথা প্রায় কিছুই হলো না। ভদ্রলোক রুগী নিয়ে ব্যস্ত ছিলেন। কাল সকালে ওর বাড়ি যেতে বলেছেন। রিচমন্ডে থাকেন। সেটা কোথায়? পিকাডিলি আন্ডারগ্রাউন্ড থেকে রওনা হয়ে সাউথ কনসিংটনে চেঞ্জ করে গ্রিন লাইন ধরে সোজা রিচমন্ড। এ ধরনের জায়গাও তো দেখা দরকার। ভদ্রলোক স্টেশনের বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করবেন বললেন আমাদের জন্য। বেশ অমায়িক লোক। রঞ্জনবাবুর বাবাকে চিনতেন এটুকুই জানিয়েছেন। হোটেলের ঘরে ঘরে টেলিভিশন, তাই দেখেই সন্ধ্যাটা দিব্যি কেটে গেল। তাড়াতাড়ি ডিনার সেরে শুয়ে পড়লাম, আর বালিশে মাথা রাখতেই 2 চোখ ঘুমে ঢুলে এলো। পরদিন সকালে উঠে দেখি আকাশ মেঘলা, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আমার একটা ওয়াটারপ্রুফ জ্যাকেট ছিল, সেটা গায়ে চাপিয়ে নিলাম। ফেলুদা আর লালমোহনবাবু দুজনেই ম্যাকিনটাস চাপিয়েছে। ব্রেকফাস্ট সেরে হোটেলের বাইরে বেরিয়ে ফেলুদা বলল, মিস্টার জটায়ু, আপনাকে বলে রাখি যে এটাই হলো লন্ডনের স্বাভাবিক চেহারা। কাল যে খটখটে দিন আর ঝলমলে রোদ পেয়েছিলেন সেটা হচ্ছে ব্যতিক্রম। এখানে কলকাতার মতো জল জমে না নিশ্চয়ই? তা জমে না, আর খুব যে মুষলধারায় বৃষ্টি হয় তাও নয়। আন্ডারগ্রাউন্ডে দেখি সকলেরই তাড়া, কেউ আসতে হাঁটছে না। আমরাও তার সঙ্গে তাল মিলিয়ে চললাম। এই স্পিডটা দেখছি ছোঁয়াচে, বললেন লালমোহনবাবু। কলকাতায় এমন রুদ্ধশ্বাসে হাঁটবার কথা কল্পনাই করতে পারি না। চেঞ্জ করার সময় সে একই তাড়া, এক লাইন থেকে আরেক লাইনে যেতে হচ্ছে। মিনিটে মিনিটে ট্রেন আসছে আর যাচ্ছে। সময় যাতে নষ্ট না হয় তার জন্য লোকে উঠে পড়ে লেগেছে। রিচমন্ড পৌঁছলাম 11:05। নিশানাথবাবু বলে দিয়েছিলেন হাতে কম সময় রাখতে হবে, তাই কোনো অসুবিধা হলো না। স্টেশনের বাইরে বেরোতেই একজন 60-62 বছরের সৌম্যদর্শন ভদ্রলোক হাসি মুখে ফেলুদার দিকে এগিয়ে এলেন। এখানে বৃষ্টি হচ্ছে না, যদিও আকাশে মেঘ। ওয়েলকাম টু রিচমন্ড। ফেলুদা ভদ্রলোককে সম্ভাষণ জানিয়ে আমাদের দুজনের পরিচয় দিয়ে দিলেন। আপনি রিটায়ার্ড? লালমোহনবাবু জিজ্ঞেস করলেন ভদ্রলোককে। কতকাল যে বাংলা বই। আপনি রাইটার? লালমোহনবাবুকে জিজ্ঞেস করলেন ভদ্রলোক। কতকাল যে বাংলা বই পড়িনি তার হিসেব নেই। আপনি দেশে যান না মাঝে মাঝে? লালমোহনবাবু জিজ্ঞেস করলেন। লাস্ট গেছি 73-তে। আপনার? আর না, লাস্ট গেছি 73-তে।
তারপর আর না। কার জন্যই বা যাব বলুন? আমার পুরো ফ্যামিলিই তো এখানে। আমার বাড়িতে অবশ্যই আমি আর আমার স্ত্রী ছাড়া আর কেউ থাকে না, কিন্তু ছড়িয়ে ছিটিয়ে এই ইংল্যান্ডেই রয়েছে আমার 2 ছেলে, 2 মেয়ে, নাতি নাতনি। ভদ্রলোকের গাড়িটা একটু দূরে পার্ক করা ছিল বললেন। এখানে তবু কম, লন্ডনে গাড়ি পার্কিং হচ্ছে একটা বিরাট সমস্যা। আপনি হয়তো সিনেমায় যাবেন, গাড়ি পার্ক করতে হবে সিনেমা হাউস থেকে আধ মাইল দূরে। আমরা গাড়িতে উঠলাম, ভদ্রলোক নিজেই ড্রাইভ করেন। ফেলুদা ওর পাশে বসে স্ট্র্যাপ লাগিয়ে নিল। ব্যাপারটা দেখে একটু অবাক হয়ে লালমোহনবাবু আমার দিকে চাইতেই বললাম, এখানে গাড়িতে সামনের সিটে বসলে স্ট্র্যাপ লাগানোর নিয়ম কেন? যাতে অ্যাক্সিডেন্ট হলে লোকে মুখ থুবড়ে না পড়ে। নিশানাথ বাবু গাড়ি চালু করে দিয়ে বললেন, আমার বাড়ি এখান থেকে 1.5 মাইল। এখানে এখনো মাইল চলে, দেশে তো কিলোমিটার, কিলোগ্রাম হয়ে গেছে শুনছি, তাই না? রিচমন্ড যে খুব ছোট জায়গা তা মনে হলো না, কারণ দোকানপাট সবই রয়েছে। অক্সফোর্ড স্ট্রিটে যেসব দোকানের নাম দেখেছিলাম তার কিছু কিছু এখানেও দেখলাম। নিশানাথ সেনের বাড়ি একটা সুন্দর নিরিবিলি জায়গায়, চারিদিকে গাছপালা, গাছের পাতায় শরৎকালের হলদে আর বাদামি রং। দোতলা বাড়িটাও সুন্দর, সামনের বাগানে ফুল, একেবারে পোস্ট কার্ডের ছবি। আমরা একতলায় বসবার ঘরে বসলাম। আজ বেশ ঠান্ডা আর স্যাঁতসেঁতে, তাই ফায়ারপ্লেসে আগুন জ্বলছে। আমরা বসার প্রায় সঙ্গে সঙ্গে একজন বয়স্ক মেম সাহেব এসে ঢুকলেন, মুখে হাসি। আমার স্ত্রী এমিলি, বললেন নিশানাথবাবু। আমরা নিজেরাই নিজেদের পরিচয় দিয়ে দিলাম। আপনাদের জন্য একটু কফি করি? মহিলা জিজ্ঞেস করলেন। ফেলুদা সম্মতি জানিয়ে ধন্যবাদ দিয়ে এলেন। এবার নিশানাথবাবুও ফেলুদার সামনে একটা কাউচে বসে বললেন, কি জানতে চান বলুন। আপনি কাল বলেছিলেন রঞ্জন মজুমদারের বাবাকে চিনতেন। আমি রঞ্জন মজুমদার সম্বন্ধে কিছু তথ্য সংগ্রহ করছি। রঞ্জনের বাপ রজনী আর আমি প্রায় একই সঙ্গে 48-এ বিলেতে আসি। ও আমার চেয়ে 17 বছর বড় ছিল। আলাপটা হয় পরে। ততদিনে আমি এডিনবরায় ডাক্তারি পাশ করে লন্ডনে প্র্যাকটিস শুরু করেছি, আর রজনী মজুমদার সেন্ট ম্যারেজ হাসপাতালের সঙ্গে অ্যাটাচড রয়েছেন। একটা থিয়েটারে আমাদের পাশাপাশি সিট পড়েছিল। কি নাটক তাও মনে আছে, মেজর বারবারা। ইন্টারমিশনে পরস্পরের সঙ্গে পরিচয় হয়। ওর সঙ্গে ওর স্ত্রীও ছিল। ও থাকতো গোল্ডার্স গ্রিনে, আর আমি তখনও আমার বিয়ে হয়নি, হ্যামস্টেডে। আর ওর ছেলেও এখানে এসে কিছুদিনের মধ্যে স্কুলে ভর্তি হয়। কি স্কুল মনে আছে? আছে বই কি, ওয়ারেন্ডেল আছে বই কি, ওয়ারেন্ডেল, এপিংয়ে। এরপর ক্যামব্রিজে যায়। কোন কলেজ? যতদূর মনে পড়ে ট্রিনিটি। সেই সময়ই আমার সঙ্গে রজনী মজুমদারের আলাপ। কীরকমের লোক ছিলেন রজনী মজুমদার? নিশানাথবাবু একটু ভেবে বললেন, পিকিউলিয়ার। কেন পিকিউলিয়ার বলছেন? আমার মনে হয় ওদের পুরো ফ্যামিলিটাই একটু অদ্ভুত ধরনের ছিল। রজনী মজুমদারের বাবা রঘুনাথ মজুমদার ইয়াং বয়সে টেররিস্ট ছিলেন, বোমা টোমা তৈরি করেছেন। উনি নামকরা হার্ট স্পেশালিস্ট হন পরে। তখন তার সাহেবদের ওপর কোনো বিদ্বেষ নেই, এমনকি তিনি জোর করে রজনীকে বিলেত পাঠান। তার শখ তার নাতি সাহেব স্কুলে পড়বে আর ছেলে লন্ডনে প্র্যাকটিস করবে। এরকম রূপান্তর বড় একটা দেখা যায় না। আর রজনী যেভাবে দেশে ফিরে গেল সেটাও অদ্ভুত। ওর একটা ধারণা ছিল যে ইংরেজরা এখনও ভারতীয়দের ঘৃণার চোখে দেখে। আমি ওকে অনেক বোঝাতে চেষ্টা করেছিলাম যে ব্যাপারটা সত্যি নয়। এই বিদ্বেষের দু একটা আইসোলেটেড ঘটনা হয়তো ঘটে থাকতে পারে, কিন্তু এখানে বহু ভারতীয় ইংরেজদের সঙ্গে একসঙ্গে কাজ করছে, দু জাতের মধ্যে কোনো ক্ল্যাশ নেই। কিন্তু রজনী মজুমদার আমার কথা মানতে রাজি হয়নি। একটা সামান্য ব্যাপারে ওরই এক ব্রিটিশ পেশেন্টের একটা কথায় ও হঠাৎ স্থির করে দেশে ফিরে যাবে। ততদিনে তো ওর ছেলে অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। তা গেছে, সে ছেলে এখন কি করছে? তার তো 50-এর ওপর বয়স হওয়া উচিত। হ্যাঁ, উনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। তার মানে এখানকার পড়াশোনা ওর কোনো কাজেই লাগেনি। কলকাতায় ফিরে গিয়ে নতুন করে পড়াশোনা করতে হয়, তাই তো মনে হয়। রঞ্জনের বন্ধুবান্ধব সম্বন্ধে কিছু জানতেন কি? নো, নাথিং অ্যাট অল।
ইতিমধ্যে কফি এসে গিয়েছিল আর আমাদের খাওয়াও হয়ে গিয়েছিল, তাই আমরা উঠে পড়লাম। ভদ্রলোক ফেরার পথেই একরকম জোর করে আমাদের স্টেশনে পৌঁছে দিয়ে গেলেন। আমরা পরদিন টিউবে করে এপিং গিয়ে পৌঁছালাম বিকেল 3:30 নাগাদ। স্টেশন থেকে হেঁটে ওয়ারেন্ডেল স্কুলে পৌঁছতে সময় লাগলো 20 মিনিট। বিশাল খেলার মাঠের পিছনে দাঁড়িয়ে আছে স্কুল বিল্ডিং। অন্তত 200 বছর পুরনো তো হবেই। ফেলুদার উদ্দেশ্য হলো রঞ্জন মজুমদার ওখানে ছাত্র ছিল কিনা এবং পিটার ডেক্সটার ওর সঙ্গে পড়তো কিনা সেটাই জেনে নেওয়া। স্কুলের সদর দরজায় পোর্টার দাঁড়িয়ে আছে। সে জিজ্ঞেস করলো আমরা কার সঙ্গে দেখা করতে চাই। ফেলুদা বলল সে 40 দশকের শেষের দিকে একজন ছাত্র সম্বন্ধে কিছু তথ্য চাইছে। পোর্টার আমাদের একটা লাইব্রেরি জাতীয় হলে ঢুকিয়ে দিয়ে গিয়ে বলল, মিস্টার ম্যানিং দেয়ার উইল হেল্প ইউ। ম্যানিং ভদ্রলোকটি একটা ডেস্কে বসে পুরো কাঁচের চশমা পরে একটা খাতায় কী যেন লিখছিলেন। ফেলুদা তার কাছাকাছি দাঁড়িয়ে একটা মৃদু গলা খাকরানি দিল। ভদ্রলোক লেখা থামিয়ে চোখ তুলে বললেন, ইয়েস। ফেলুদা ব্যাপারটা বুঝিয়ে দিল। হুইচ ইয়ার ডিড ইউ সে? 1958। মিস্টার ম্যানিং তার জায়গা ছেড়ে উঠে পেছন দিকে একটা বইয়ের তাক থেকে বেশ বড় এবং মোটা একটা খাতা বের করলেন। তারপর সেটাকে এনে ফেললেন তার ডেস্কে। আমরা চুপ করে দাঁড়িয়ে আছি। ভদ্রলোক খাতার পাতা উল্টিয়ে একটা বিশেষ পাতায় এসে চশমার উপর দিয়ে ফেলুদার দিকে চেয়ে বললেন, হোয়াট নেম ডিড ইউ সে? I haven't told you yet, বলল ফেলুদা। The name is Mojumdar and the first name is রঞ্জন। মাজুমডা নামের তালিকার উপর দিয়ে আঙুল চালাতে চালাতে বিড়বিড় করতে লাগলেন মিস্টার ম্যানিং। হঠাৎ আঙুলটা এক জায়গায় এসে থেমে গেল। ইয়েস, আর মাজুমডা, বললেন মিস্টার ম্যানিং। ওর সঙ্গে কি পিটার ডেক্সটার বলে কেউ পড়তো? Dexter. No Dexter in the same class. I see. ফেলুদার ভুরু কুঁচকে গেছে। বলল, যদি অনুগ্রহ করে 49টাও একটু দেখে দাও। হয়তো পিটার ডেক্সটার পরের বছর এসেছে। দুঃখের বিষয় 49-এর খাতাতেও পিটার ডেক্সটারের নাম পাওয়া গেল না। অর্থাৎ এখানে আর আমাদের থাকার কোনো মানে হয় না। থ্যাংক ইউ ভেরি মাচ, বলল ফেলুদা। ইউ হ্যাভ বিন মোস্ট হেল্পফুল। ট্রেনে আসতে আসতে ফেলুদা বলল, কেমব্রিজে গিয়ে খোঁজ করলেই ডেক্সটারের নাম পাওয়া যাবে, কিন্তু তাও আমার মনে হচ্ছিল যে এখানেও কাগজে একটা বিজ্ঞাপন দিলে মন্দ হতো না। কি বিজ্ঞাপন? জিজ্ঞেস করলো জটায়ু। টাইমসের পার্সোনাল কলমে দিব, নরফোকের পিটার ডেক্সটার সম্বন্ধে কারো কোনো ইনফরমেশন থাকলে সে যেন অমুক হোটেলের অমুক ঘরে অমুক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে। এতে কি ফল হতে পারে বলে আপনি আশা করছেন? কিসে ফল হয় আর কিসে না হয় সেটা তো সবসময় আগে থেকেই বলা যায় না। কেমব্রিজের তালিকায় নাম পেলে তো শুধু নামটাই পাওয়া যাবে, লোকটা সম্বন্ধে তো কিছু জানা যাবে না। দিয়েই দেখি না একটা বিজ্ঞাপন। কিন্তু সে তো বেরোতে বেরোতে 3-4 দিন লেগে যাবে। 2 দিনের বেশি সময় লাগার কথা না। একটা দিন যদি ফাঁক পাই তাহলে সেদিন আমরা লন্ডন দেখব। এখানে দেখার জিনিস কি অভাব আছে? ম্যাডাম তুষোর নাম শুনেছেন? ম্যাডাম তুষোদ? আপনার উচ্চারণে তাই। সেখানে বিখ্যাত লোকেদের মোমের প্রতিকৃতি আছে তো? ইয়েস স্যার, অবশ্য দ্রষ্টব্য। তারপর আর্ট গ্যালারিগুলো আছে, পার্লামেন্ট হাউসের বিগ বেন আছে, সেন্ট পলস ক্যাথিড্রাল আছে। কত চাই! হেঁটে হেঁটে আপনার পায়ের গোড়ালিতে ফোসকা পড়ে যাবে। অথচ এগুলো না দেখলে লন্ডন দেখা হলো বলাই চলে না। আপনার বিজ্ঞাপনটা কবে দিচ্ছেন? আজই, 1 ঘন্টার মধ্যেই। পরশু বেরিয়ে যাবে। তাহলে কালকের দিনটা আমরা শহর দেখছি? হ্যাঁ। ম্যাডাম তুষো, ফেলুদার উচ্চারণে, ম্যাডাম তুষো দেখে তাক লেগে গেল। ঠিকই, প্রত্যেকটা ঘরের দরজার সামনে পোর্টার দাঁড়িয়ে আছে, এমনভাবে যে সেগুলোকে দেখলে মনে হয় মোমের তৈরি। তারপর চেম্বার অফ হরার্স, সত্যি গায়ে কাটা দেয়। মিউজিয়াম দেখার পর বাইরে বেরিয়ে আমরা ফেলুদাকে অনুসরণ করে চললাম।
এবারে কোথায় যাচ্ছি সেটা আগে থেকে কিছুই বলল না। এখানকার অনেক রাস্তার নাম বড় বড় পাথরের ফলকে লেখা থাকে। একটুক্ষণ চলার পর সেই রকমই একটা ফলক চোখে পড়ায় ব্যাপারটা এক ঝলকে বুঝে নিলাম। রাস্তার নাম বেকার স্ট্রিট। 221 বি বেকার স্ট্রিটে যে শার্লক হোমসের বাড়ি সে কে না জানে। ওই নম্বরে যদিও সত্যি করে কোনো বাড়ি নেই, কিন্তু কাছাকাছি নম্বর তো আছে। ফেলুদা সেরকমই একটা বাড়ির সামনে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, গুরু, তুমি ছিলে বলেই আমরা আছি। আজ আমার লন্ডনে আসা সার্থক হলো। বিশ্বের গল্প সাহিত্যে যত চরিত্র সৃষ্টি হয়েছে তার মধ্যে খ্যাতিতে যে শার্লক হোমস নাম্বার 1 সেটা ফেলুদা অনেকবার বলেছে। কনান ডয়েল একটা গল্পে তিনি হোমসকে মেরে ফেলেছিলেন, কিন্তু পাবলিক এসা হল্লা করে যে ডয়েল বাধ্য হয় হোমসকে আবার বাঁচিয়ে তুলেছিলেন। বেকার স্ট্রিটে না এলে লন্ডন দেখা সম্পূর্ণ হতো না, এটা বুঝতে পারলাম। দুদিন পরে অর্থাৎ রবিবার টাইমসে ফেলুদার বিজ্ঞাপন বেরোলো। আর আশ্চর্য ব্যাপার, তারপর দিনই বিজ্ঞাপনের ফল পাওয়া গেল। সোমবার সকাল 8:30টায় ফেলুদার ফোন বেজে উঠল। মিনিট খানেকের কথা বলে ফেলুদা ফোনটা রেখে বলল, অত্যন্ত রুক্ষ মেজাজের একটি লোক, নাম আর্চিবাল্ড ক্রিপস, বলল ওর কাছে পিটার ডেক্সটারের খবর আছে, আধ ঘন্টার মধ্যেই এসে যাচ্ছে লোকটা। রগর হতে পারে, তুই লালমোহনবাবুকে খবর দে। লালমোহনবাবু তৈরি ছিলেন। এসে বললেন, এত তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যাবে সেটা উনি ভাবতেই পারেননি। 9:15টার সময় দরজায় টোকা পড়ল, মৃদু নয়, বেশ জোরে। আমি দরজা খুললাম। রুক্ষ গলার সঙ্গে মানানসই রুক্ষ চেহারাওয়ালা একজন ভদ্রলোক ঢুকে এলেন। তার দৃষ্টি প্রথমে গেল জটায়ুর দিকে। আর ইউ মিস্টার মিটার? নো নো, হি। লালমোহনবাবু ফেলুদার দিকে দেখিয়ে দিল। ক্রিপস সাহেব একটা চেয়ার টেনে এনে তাতে বসে ফেলুদার দিকে কঠোর দৃষ্টি দিয়ে বললেন, হোয়াই ডু ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট পিটার ডেক্সটার? প্রথমত, সে এখন কোথায়? ইজ হি ইন হেভেন? তার মৃত্যু হয়েছে শুনে ওয়াহ! লালমোহনবাবু ফেলুদার দিকে দেখিয়ে দিয়ে বললেন। ক্রিপস সাহেব একটা চেয়ার টেনে এনে তাতে বসে ফেলুদার দিকে কঠোর দৃষ্টি দিয়ে বললেন, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট পিটার ডেক্সটার? প্রথমত, সে এখন কোথায়? হি ইজ ইন হেভেন। তার মৃত্যু হয়েছে শুনে আমি দুঃখিত। কবে হলো? আজ নয়, অনেক কাল আগে। When is you're in Cambridge? তার মৃত্যু হয়েছে শুনে আমি দুঃখিত। কবে হলো? আজ নয়, অনেক কাল আগে। When he was in Cambridge. উনি ক্যামব্রিজে পড়তেন? হ্যাঁ, আর মূর্খের মতো ক্যাম নদীতে নৌকো চালাতে গিয়েছিল। মূর্খের মতো কেন? কারণ ও সাঁতার জানত না। নৌকো উল্টে গিয়ে জলে পড়ে তার মৃত্যু হয়। ওরা তো শুনেছি অনেক ভাই বোন ছিলেন। 5 brothers and 2 sisters। তার মধ্যে শুধু দুজনের খবর জানি, বড় ছেলে জর্জ আর ছোট ছেলে রেজিনাল্ড। জর্জ আর্মিতে ছিল, ইন্ডিপেন্ডেন্সের পর এখানে চলে আসে। বলতো, শিখ আর গুর্খা ছাড়া ও দেশের সবাই হয় বদমাইশ, না হয় অকর্মণ্য। ডেক্সটারদের কেউ ইন্ডিয়ান নিগারদের পছন্দ করে না। নিগার? নিগার তো ভারতবর্ষে নেই। ইনফ্যাক্ট আমেরিকাতেও আজকাল নিগ্রোদের আর কোনো কেউ নিগার বলে না। ফেলুদার মুখ গম্ভীর। বলল, আপনার কথা শুনে মনে হচ্ছে ভারতীয়দের সম্বন্ধে আপনার ধারণাও ডেক্সটারদের মতোই। তা তো বটেই, 100 বার। তাহলে আপনার কাছ থেকে আর কোনো ইনফরমেশন আমি চাই না। যেটুকু দিয়েছেন তার জন্য ধন্যবাদ। এই গরম কথাগুলো শুনে ক্রিপস সাহেব একটু নরম হলেন। বললেন, আই অ্যাম সরি ইফ আই হ্যাভ অফেন্ডেড ইউ। রেজিনাল্ডের কথাটা বলেই আমি উঠছি। রেজিনাল্ড ওদের ছোট ভাই। সে ইন্ডিয়াতে একটা চা বাগানে আছে, কিন্তু বেশি দিন থাকবে না। ফেলুদা চেয়েই রয়েছেন ভদ্রলোকের দিকে, মুখে কিছু বলছে না। বিকজ হি হ্যাজ ক্যান্সার, বলে চলল ক্রিপস। ও গিয়েছিল শুধু পয়সা রোজগারের জন্য। ভারতবর্ষের উপর ওর কোনো মমতা নেই। ফেলুদা উঠে দাঁড়ালো। থ্যাংক ইউ মিস্টার ক্রিপস,
আমার আর কিছু জানার প্রয়োজন নেই। ক্রিপসও কেমন যেন বোকা বোকা ভাব করে উঠে দাঁড়ালেন। তারপর হঠাৎ গুড ডে বলে শটান ঘর থেকে বেরিয়ে গেলেন। কি জঘন্য লোক মশাই, দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে বললেন লালমোহনবাবু। তবে আপনি লন্ডনে বসে একজন সাহেবকে যেভাবে দাবরানি দিলেন তার কোনো জবাব নেই। যাই হোক, বলল ফেলুদা, এর কাছ থেকে অন্তত একটা জরুরি তথ্য পাওয়া গেল। পিটার ডেক্সটার ক্যামব্রিজে ছিলেন এবং নৌকাডুবি হয়ে মারা যান। এখন কি করা যায়? সময় হু হু করে বেরিয়ে যাচ্ছে, বলল ফেলুদা। পরশু আমাদের ফেরার দিন, ভুলবেন না। আজই দুপুরে তাড়াতাড়ি লাঞ্চ সেরে ক্যামব্রিজ যাত্রা। আমরা 1:30টার মধ্যে বেরিয়ে পড়লাম। পিকাডিলি সার্কাস থেকে প্রথমে লিভারপুল স্ট্রিটে গিয়ে সেখানকার রেল স্টেশন থেকে সাধারণ ট্রেন ধরে নিয়ে যেতে হয় ক্যামব্রিজ। পৌঁছতে লাগে 1 ঘন্টা। এখানে ট্রেন খুব দ্রুত চলে আর চড়েও আরাম, কারণ কামরাগুলো অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। সুন্দর শহর ক্যামব্রিজ, তার মধ্যেই ইউনিভার্সিটি দাঁড়িয়ে আছে তার প্রাচীন ঐতিহ্য নিয়ে। পাশাপাশি অনেকগুলো কলেজ আছে। ফেলুদা বলল 800টা, তবে নিশানাথবাবু বলে দিয়েছিলেন রঞ্জন মজুমদার ট্রিনিটি কলেজে পড়তেন। তাই আমরা সেখানেই খোঁজ করলাম। জানা গেল যে 1951-তে রঞ্জন মজুমদার ইতিহাস পড়তে ট্রিনিটি কলেজে ভর্তি হয় এবং তার সঙ্গে একই ক্লাসে পড়ছিল পিটার ডেক্সটার। এই পিটার ডেক্সটার তো নৌকাডুবি হয়ে মারা যান? জিজ্ঞেস করেন ফেলুদা। যে ভদ্রলোক আমাদের সাহায্য করছিলেন, নাম মিস্টার টেইলর। তিনি বললেন যে তিনি মাত্র 7 বছর হলো জয়েন করেছেন, কাজেই পুরনো ঘটনা কিছুই জানেন না। তবে এখানে একজন খুব পুরনো গার্ডেনার আছে, 40 বছর হলো এখানে কাজ করছে, নাম হুকিন্স। তাকে জিজ্ঞেস করে দেখতে পারেন। ফেলুদা বাগানেই হুকিন্সকে পাকড়াও করলো। গায়ের চামড়া এখনো বেশ টানটান, তবে চুল সাদা, তাও দিব্যি কাজ করে চলেছে। তুমি এখানে অনেক দিন কাজ করছো, তাই না? ফেলুদা মোলায়েম সুরে প্রশ্ন করল। ইয়েস, বলল হুকিন্স, তবে আর বেশি দিন নয়, কারণ আমার রিটায়ারমেন্টের সময় চলে এসছে। আমার বয়স 63 হলো, কিন্তু এখনও পরিশ্রম করতে পারি। আমার বাড়ি চার্টারওয়ার্থ স্ট্রিটে। এখান থেকে 2 মাইল রোজ হেঁটে আসি, হেঁটে ফিরি। ছাত্রদের সঙ্গে তোমার কীরকম সম্পর্ক? খুব ভালো। দে অল লাভ মি। আমার সঙ্গে এসে গল্প করে, ঠাট্টা তামাশা করে, আমাকে সিগারেট দেয়, বিয়ার দেয়। আই গেট আই গেট অ্যালং ভেরি ওয়েল উইথ দেম। পুরনো ঘটনা মনে থাকে তোমার? স্মরণশক্তি কেমন? হালের ঘটনা ভুলে যাই, কিন্তু পুরনো কিছু কিছু মনে আছে। অবশ্যই কত পুরনো তার উপরেও নির্ভর করে। মনটাকে 40 বছর পিছিয়ে নিয়ে যেতে পারবে? ওয়াই? তোমাদের এখানে ক্যাম নদীতে নৌকো চালায় না ছেলেরা? শুধু ছেলেরা কেন, মেয়েরাও চালায়। কোনো নৌকাডুবির ঘটনা মনে পড়ছে? হুকিন্স মাথা নেড়ে গলাটাকে ভারী করে বলল, ইটস এ স্যাড স্টোরি, স্যাড স্টোরি। একটি ইংরেজ ছেলে, নাম মনে নেই, নৌকো উল্টে জলে ডুবে মারা যায়। সাঁতার জানতো না। সে কি একাই ছিল? একা না, বোধহয় সঙ্গে বোধহয় আরেকজন ছিল। ঠিক করে ভেবে বলো তো। অতদিন আগের কথা তো, তাই ভালো মনে পড়ছে না। ওই ইংরেজ ছেলেটির একজন ভারতীয় বন্ধু ছিল না? আই থিঙ্ক হি হ্যাড। একটু চেষ্টা করে মনে করে দেখো তো, সেই ভারতীয় ছেলেটির নৌকোয় ছিল কি না? মেবি হি ওয়াজ। ওই ঘটনার সময় তুমি কোথায় ছিলে? আমি একটা ঝোপের ধারে বসে বিশ্রাম করছিলাম, হয়তো সিগারেট খাচ্ছিলাম। ঘটনাটা তুমি দেখেছিলে? হেল্প হেল্প চিৎকার শুনে আমি নদীর ধারে যাই, গিয়ে দেখি এই কাণ্ড। তাহলে তো তোমার মনে থাকা উচিত নৌকোতে আর কেউ ছিল কি না। হুকিন্স মাথা হেড করে যেন ভাবার চেষ্টা করলো, তারপর বলল, না, এর বেশি আর মনে করতে পারছি না। আই অ্যাম সরি। এটুকুই যে মনে আছে, তার একটা কারণ এই যে ওই একই দিনে আমি বিয়ে করি। ম্যাগি, দ্য বেস্ট ওয়াইফ ওয়ান কুড হ্যাভ। টাইমসের বিজ্ঞাপনের ফল যে মিস্টার ক্রিপসের আশাতেই শেষ হয়ে গেল তা নয়। কেমব্রিজ যাবার পরদিন ফেলুদা টেলিফোন পেল এক ভারতীয় ভদ্রলোকের কাছ থেকে। নাম সত্যনাথন, মাদ্রাজি, তাতে সন্দেহ নেই। ভদ্রলোক বললেন পিটার ডেক্সটার সম্বন্ধে কিছু তথ্য দিতে পারেন তিনি।
আমি 11টা নাগাদ তোমাদের হোটেলে পৌঁছতে পারি। খুব ভালো কথা, বলল ফেলুদা। চলে আসুন। সত্যনাথন কথা মতো এলেন। বেশ গাঢ় কালো রং, মাথার চুল একেবারে সাদা। একটা চেয়ারে বসে বললেন, বিজ্ঞাপনটা পড়েই আপনার সঙ্গে যোগাযোগ করব ভেবেছিলাম, কিন্তু কয়েকটা কাজে একটু আটকা পড়ে গিয়েছিলাম। আপনি লন্ডনেই থাকেন? না, কিলবার্নে। এখান থেকে বেশি দূর নয়। ওখানে একটা স্কুলে মাস্টারি করি। পিটার ডেক্সটারের সঙ্গে একসঙ্গে আমি কেমব্রিজে ছিলাম। তার মানে রঞ্জন মজুমদারকেও আপনার তার মানে রঞ্জন মজুমদারও আপনার সহপাঠী ছিল? তা তো বটেই। তাকে মনে আছে? স্পষ্ট। পিটারের খুব বন্ধু ছিল। অবশ্যই দুজনের মধ্যে ঝগড়াও হয় প্রায়ই। কি নিয়ে? পিটার ভারতীয়দের একেবারেই পছন্দ করতো না। রঞ্জনকে দেখতে একেবারেই সাহেবের মতো মনে হতো। তাই পিটার তাকে বন্ধু হিসাবে মেনে নেয়। বলতো, ইউ আর নট ইন্ডিয়ান, ইউ আর হাফ ইংলিশ। তারপর আপনার সঙ্গে পিটারের কীরকম সম্পর্ক ছিল? আমার গায়ের রং তো দেখতেই পাচ্ছেন। আমাকে সে বহুবার ডার্টি নিগার বলে সম্বোধন করেছে। আমি ব্যাপারটা হজম করে নিতাম। পিটারের মৃত্যুর কথা মনে আছে? তা থাকবে না? এমনকি দিনটাও মনে আছে। হুইটসান্ডের আগের দিন। পিটার যখন সাঁতার জানত না, তখন ওর নৌকায় চড়া অত্যন্ত ভুল হয়েছিল। ওর সঙ্গে আর কে ছিল? রঞ্জন। সে বিষয়ে আপনি নিশ্চিত? অ্যাবসলিউটলি। রঞ্জনের সর্বাঙ্গ জলে ভেজা চেহারাটা এখনও আমার চোখের সামনে ভাসে। আমি তখন আমার ঘরে ছিলাম। আমাদের মালি উইন্সকে চেঁচামেচিতে বাইরে বেরিয়ে এসে সব ব্যাপারটা জানাতে পারি। রঞ্জন তার বন্ধুকে বাঁচাবার জন্য জলে ঝাঁপিয়ে পড়ে। বাই ইট ওয়াজ টু লেট। রেজিনাল্ড চেষ্টা করেছিল দাদাকে বাঁচাতে, কিন্তু পারেনি। পিটারের পরের ভাই? হ্যাঁ। সে আমাদের পরের বছরই কেমব্রিজে ভর্তি হয়। সে একাই ছাঁচে ঢালা। সেও একই ছাঁচে ঢালা। ভারতীয়দের সঙ্গে প্রায়ই হাতাহাতি লেগে যেত। অনেকবার ওয়ার্নিং দেওয়া হয়েছিল, কিন্তু কোনো ফল হয়নি। রেজিনাল্ডের ধারণা ছিল রঞ্জন ইচ্ছা করলেই পিটারকে বাঁচাতে পারত। এই কথা সে সারা কলেজে বলে বেড়াতো। হি ডেলিবারেটলি লেট হিম ড্রাউন। রঞ্জন মজুমদার তো 1 বছরের বেশি কেমব্রিজে পড়েনি। না, একটা বাইসাইকেল অ্যাক্সিডেন্টের পর সে দেশে ফিরে যায়। কথা শেষ। তাই সত্যনাথন উঠে পড়লেন। ওর কাছ থেকে একটা মূল্যবান তথ্য জানা গেল। নৌকোতে পিটারের সঙ্গে রঞ্জন ছিল, আর তিনি বন্ধুকে বাঁচানোর চেষ্টা করে পারেননি। সত্যনাথন চলে যাওয়ার পর থেকেই লক্ষ্য করলাম ফেলুদার ভ্রুটা কুঁচকে গেল। লাঞ্চ খেতে খেতে লালমোহনবাবু বললেন, আপনার যেন ডিসস্যাটিসফাইড বলে মনে হচ্ছে। কারণটা জানতে পারি কি? একটা ব্যাপারে খটকা লাগছে। কি? মনে হচ্ছে উইকিন্স যা বলেছে তার চেয়ে বেশি ও জানে এবং ওর মনে আছে। কোনো একটা কারণে তথ্য লুকিয়ে যাচ্ছে। তাহলে কি করবেন? আরেকবার কেমব্রিজ যাওয়া দরকার। এবারে উইকিন্সের বাড়ি, রাস্তার নামটাও বলেছিল, মনে আছে তো? সে মনে ছিল। বললাম, চ্যাটওয়ার্থ স্ট্রিট। ভেরি গুড। কেমব্রিজ গিয়ে রাস্তার একটা পুলিশকে জিজ্ঞেস করলেই বাতলে দেবে। এটাও জেনে রাখুন লালমোহনবাবু, এখানকার পুলিশ, যাকে এরা বলে ববি, এদের মতো হেল্পফুল পুলিশ পৃথিবীতে আর কোথাও নেই। লাঞ্চের পর ফেলুদা বলল ওর একটা কাজ আছে, ও একটু বেরোবে। ও ফিরলে তারপর আমরা কেমব্রিজ যাব। ঘন্টায় ঘন্টায় কেমব্রিজের ট্রেন ছাড়ে, কোনো অসুবিধা নেই। 4:30টায় রওনা হয়ে আমরা যখন কেমব্রিজে পৌঁছলাম, তখন রাস্তায় বাতি চলে গেছে। আমরা একটা বড় রাস্তা ধরে এগিয়ে একটা পুলিশের কাছে গিয়ে হাজির হলাম। চ্যাটওয়ার্থ স্ট্রিট কোথায় বলতে পারো? ফেলুদা জিজ্ঞেস করলো। পুলিশ প্রায় কাগজে নকশা আঁকার মতো করে বুঝিয়ে দিল। 8 ঘন্টা লাগলো চ্যাটওয়ার্থ স্ট্রিটে পৌঁছতে। এখানে গলি বলেই একটা গলি, এটাকে গলি বললেই চলে। দেখে বোঝা যায় যে খুব অবস্থাসম্পন্ন লোকেদের পাড়া নয়। একটা বাড়ির সামনে একজন লোক রাস্তা থেকে একটা বেড়ালকে তুলে কোলে নিল। তাকেই ফেলুদা জিজ্ঞেস করলো, হুকিন্স কোন বাড়িতে থাকে? ফ্রেড হুকিন্স, ভদ্রলোক বললেন। নাম্বার 16। এখানে সব বাড়িরই নাম্বার লেখা থাকে, তাই 16 নম্বর খুঁজে নিতে সময় লাগলো না। এগিয়ে গিয়ে দরজায় নক করতেই হুকিন্স দরজা খুলল। গুড ইভিনিং, বলল ফেলুদা। আমাদের দেখে হুকিন্সের মুখ হা হয়ে গেছে। সে কি, তোমরা আবার? একটু ভেতরে আসতে পারি? ফেলুদা জিজ্ঞেস করলো। নিশ্চয় নিশ্চয়।
হুকিন্স এক পাশে সরে দাঁড়িয়ে আমাদের ঢুকবার জায়গা করে দিল। আমরা তিনজনে ঢুকলাম। এটাই বসবার ঘর, যদিও আয়তনে খুবই ছোট। আমরা দুটো চেয়ার আর একটা সোফায় ভাগাভাগি করে বসলাম। ওয়েল, ফেলুদার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে দিল হুকিন্স। তোমাকে দু একটা প্রশ্ন করার ছিল। অ্যাবাউট দ্য ড্রাউনিং? হ্যাঁ, আমি যা বলেছি তার বেশি আর কিছু জানি না। আমি নতুন প্রশ্ন করব। কি? মিস্টার হুকিন্স, যেই নৌকো ধীরে চলছে তাতে কেউ বসা অবস্থায় জলে পড়ে যেতে পারে, এটা কি তোমার বিশ্বাসযোগ্য মনে হয়? যদি ঝড় থাকে তাহলে নৌকো নিশ্চয়ই উল্টে যেতে পারে। দেয়ার ওয়াজ আ হাই উইন্ড দ্যাট ডে। আমি আজই দুর্ঘটনার পরের দিনে খবরের কাগজ দেখেছি, তাতে পিটার ডেক্সটারের মৃত্যুর সংবাদ আছে, কিন্তু ঝড়ের কোনো খবর নেই। ওয়েদার রিপোর্ট বলছে বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 35 মাইল। সেখানে কি তুমি হাই উইন্ড বলবে? হকিন্স চুপ করে গেল। একটা টেবিল ক্লকের টিক টিক শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। ফেলুদা বলল, আমার ধারণা তুমি একটা কিছু লুকোচ্ছ। সেটা কি দয়া করে বলবে? এতদিন আগের ঘটনা, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। যে দুজনকে নিয়ে ঘটনা, তার মধ্যে একজন তো তোমার বেশ কাছের লোক ছিল বলে মনে হচ্ছে। হকিন্স ফেলুদার দিকে চাইল। বেশ বোঝা যাচ্ছে যে তার দৃষ্টিতে সংশয় ঘনিয়ে আসছে। হোয়াট ডু ইউ মিন? তোমার সেলফে আমি অনেক রকমের জিনিসের মধ্যে একটা পেতলের গণেশ আর একটা আইভরির মূর্তি, বুদ্ধমূর্তি দেখতে পাচ্ছি। এগুলো কি করে পেলে জানতে পারি? রন দিয়েছিল আমাকে। রন মানে বোধ করি রঞ্জন। ইয়েস, ওকে আমি রন বলতাম, জনও বলতাম। আই সি। এবার একটা কথা বলো তো, পিটার হেল্প হেল্প চিৎকারের আগে তুমি ওদের কোনো কথা শোনোনি? ইন্ডিয়ান গডদের সামনে মিথ্যা কথা বলা কিন্তু মহাপাপ। কি কথা বলছিল বুঝিনি। আই ওনলি হার্ড দেয়ার ভয়েসেস। তার মানে ওরা বেশ জোরে জোরে কথা বলছিল। পারহ্যাপস। আমার কি বিশ্বাস জানো? হুকিন্স আবার ফেলুদার দিকে দেখল। হোয়াট? আমার বিশ্বাস ওদের মধ্যে ঝগড়া হচ্ছিল। পিটার দাঁড়িয়ে উঠেছিল আর ইয়েস হুকিন্স হঠাৎ বলে উঠল, আর ও রনকে আক্রমণ করতে যায় আর তাল সামলাতে না পেয়ে জলে পড়ে যায়। তার মানে পিটার তার মৃত্যুর জন্য নিজেই দায়ী। তার মানে পিটার তার মৃত্যুর জন্য নিজেই দায়ী। অফকোর্স। তোমার এই যে ক্যান নদী তোমাদের এই যে ক্যান নদী, আমাদের দেশে এটাকে বলে ক্যানাল। এতে তো লোক সাঁতার না জানলেও এত সহজে ডুবে যেতে পারে, বিশেষ করে যখন তাকে বাঁচাবার চেষ্টা করছে। ডুবলো যে, সে তো চোখের সামনে দেখলাম। তুমি এখনো সত্যি কথা বলছো না মিস্টার হুকিন্স? আই ওয়ান্ট দ্য ট্রুথ। আমি এত দূর থেকে এসেছি শুধু ট্রুথের সন্ধানে। পিটার কেন এত সহজে ডুবে গেল? হকিন্সকে দেখেই বুঝতে পারছিলাম যে সে ক্রমেই কোণঠাসা হচ্ছে। এবার সে হঠাৎ ভেঙে পড়ে বলল, ঠিক আছে, আমি বলছি কেন পিটার ডুবে মারা যায়। তার কারণও যখন জলে পড়ে তখন তার জ্ঞান ছিল না। ফেলুদা তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে রয়েছে হুকিন্সের দিকে, তারপর চাপা স্বরে বলল, বুঝেছি। নৌকো বাইছিল রঞ্জন, তাই না? ইয়েস। তার মানে তার হাতে দাঁড় ছিল? ইয়েস। অর্থাৎ একটা অস্ত্র ছিল যেটা দিয়ে সে পিটারকে আঘাত করে। তার ফলে পিটার সংজ্ঞা হারিয়ে জলে পড়ে যায়। অর্থাৎ সে কোনো স্ট্রাগল করেনি, আর রঞ্জন তাকে বাঁচাবার চেষ্টা করেছিল, সেটা একটা অভিনয়। অর্থাৎ রঞ্জনই পিটারের মৃত্যুর জন্য দায়ী। হুকিন্স মাথা চাপড়ে বলল, আমি তোমাদের আঘাত দিতে চাইনি, তাই সত্য গোপন করেছিলাম। রঞ্জনের জায়গায় আমি থাকলে আমিও ওই একই কাজ করতাম। পিটার ওকে অশ্রাব্য ভাষায় গাল দিচ্ছিল, বলছিল, তোমার সাদা চামড়া হলে কি হবে? আঁচড় কাটলেই দেখা যাবে তার নিচে কালো। ইউ আর নাথিং বাট আ ডার্টি ব্ল্যাক নেটিভ। এতে কার মাথা ঠিক থাকে বলো? তুমি ছাড়া এই ঘটনার সাক্ষী আর কেউ ছিল? ইয়েস, অনলি ওয়ান। কে? রেজিনাল্ড ডেক্সটার। আমরা দুজনে একসঙ্গে বসে সিগারেট খাচ্ছিলাম। সমস্ত ঘটনায় আমরা দুজন একসঙ্গে দেখি। পরে আমি রনকে বাঁচাবার জন্য বলেছিলাম। পিটার রনকে আক্রমণ করতে গিয়ে জলে পড়ে যায়। এদিকে রেজিনাল্ড অনবরত সত্যি ঘটনা বলে বেড়াচ্ছিল।
সৌভাগ্যক্রমে সকলেই জানতো যে রেজিনাল্ড ইন্ডিয়ানদের ঘৃণা করে, তাই তার কথায় কেউ বিশ্বাস করেনি। থ্যাংক গড ফর দ্যাট। রন ওয়াজ সাচ এ নাইস বয়, সো জেনারাস, সো কাইন্ড। এ ব্যাপারে তদন্ত হয়নি? ইনকুইসেন্ট হয়নি? হয়েছিল বই কি। তুমি সাক্ষী দিয়েছিলে? ইয়েস, মিথ্যে সাক্ষী তো। তা বটে। আই ওয়াজ ইন্টারমিডিয়েট টু আই ওয়াজ ডিটারমাইন্ড টু সেভ রঞ্জন। সেও অবশ্য সাক্ষী দিয়েছিল। আমি যা বলেছিলাম সেও তাই বলেছিল। আর রেজিনাল্ড, সে সাক্ষী দেয়নি? হ্যাঁ, এবং সে সত্যি ঘটনাই বলেছিল। তবে তার কথায় ভারতীয় বিদ্বেষ এত প্রকাশ পাচ্ছিল যে জুরি তার কথা বিশ্বাস করেনি। তারা রায় দিয়েছিল ডেথ বাই অ্যাক্সিডেন্ট। ফেলুদা উঠে পড়ে। থ্যাংক ইউ মিস্টার হুকিন্স, আমার আর কোনো প্রশ্ন নেই। হোটেলে ফিরলাম ডিনারের আগে। রিসেপশন থেকে ঘরের চাবি নিচ্ছি এমন সময় একজন কর্মচারী ফেলুদার দিকে চেয়ে বলল, মিস্টার মিটার। ইয়েস। তোমার একটা টেলিগ্রাম আছে। ফেলুদা টেলিগ্রামটা নিয়ে খুলে পড়ল। পাঠিয়েছেন রঞ্জন মজুমদার। তিনি বলেছেন, ক্যান রিকল এভরিথিং, রিটার্ন ইমিডিয়েটলি। পারফেক্ট টাইমিং, বলল ফেলুদা। এখানে মামলা শেষ। কাল আমাদের রিটার্ন বুকিং, আর মিস্টার মজুমদারের স্মৃতি ফিরে এসেছে। প্লেনেই ফেলুদা বলেছিল যে দমদম থেকে সোজা মিস্টার মজুমদারের বাড়ি যাব। আমরা কলকাতায় পৌঁছচ্ছি দুপুর 1:05। মনে গভীর উৎকণ্ঠা। রঞ্জনবাবু জানেন তিনি খুন করেছিলেন। এখন তিনি কি করবেন? আমাদের ফোন, আমাদের ফেরার তারিখ আর সময় আগে থেকে জানা ছিল, তাই লালমোহনবাবুর গাড়ি এয়ারপোর্টে হাজির ছিল। রোল্যান্ড রোডে পৌঁছতে বুকটা ধক করে উঠল। রঞ্জনবাবুর বাড়ির সামনে পুলিশের গাড়ি কেন? গাড়ি থেকে নেমে গেটের ভেতর ঢুকে আমাদের চেনা ইন্সপেক্টর মণ্ডল গম্ভীর মুখে এগিয়ে এলেন। আজ সকাল 8টায় ব্যাপারটা ঘটেছে। কী ব্যাপার? ফেলুদা জিজ্ঞেস করলো। মিস্টার মজুমদার খুন হয়েছেন। সকালে নাকি একজন সাহেব এসেছিলেন ওর সঙ্গে দেখা করতে। সে কে তা জানা যায়নি। আপনি কোনো এনকোয়ারি করবেন? না। পরদিন সকাল 7:30টায় লালমোহনবাবু এসে হাজির। ভদ্রলোক অত্যন্ত উত্তেজিত। 5 নম্বরের পাতায় খবরটা দেখেছেন? কোন কাগজ? ফেলুদা জিজ্ঞেস করলো। স্টেটসম্যান। আবার কোন কাগজ? না, এখনো দেখিনি। প্রথম পাতায় তো মজুমদারের খবরটা রয়েছে। এবার 5-এর পাতা দেখুন। ফেলুদা কাগজটা নিয়ে 5-এর পাতা খুলল। নিচের বাঁ দিকে বললেন জটায়ু। খবরটা বার করে ফেলুদা পড়ে শোনালো। তার বাংলা করলে এই দাঁড়ায়, হোটেলে আত্মহত্যা। সদর স্ট্রিটের একটি হোটেলে গতকাল রাত্রে গুলির আওয়াজে অনুসন্ধান করে দেখা যায় 7 নম্বর ঘরে একটি সাহেব মৃত অবস্থায় মেঝেতে পড়ে আছেন। তার হাতে রিভলভার। হোটেলের খাতা থেকে জানা যায় সাহেবের নাম রেজিনাল্ড ডেক্সটার। উনি এসেছিলেন দার্জিলিংয়ের নিকটবর্তী খয়রাবাড়ি চা বাগান থেকে। গল্পটা এখানেই শেষ। আপনাদের যদি আমার গল্প পড়া ভালো লেগে থাকে চ্যানেল